আচ্ছা, তো আমাদের এই রেফ্রিজারেটরটা কাজ করে হচ্ছে একদম কমপ্লিটলি ভিন্নভাবে। কিভাবে ভিন্নভাবে? আমাদের তাপীয় ইঞ্জিন যেভাবে কাজ করতো তার এক্স্যাক্টলি বিপরীত দিকে এটা কাজ করে। কিরকম? আমরা জেনারেলি জানি যে তাপীয় ইঞ্জিনের যে বেসিক কনসেপ্টটা সেটা কী হয়, সেটা হচ্ছে গিয়ে তাপ যাবে কোথায়? উষ্ণতম বস্তু থেকে শীতলতম বস্তুতে, মানে গরম থেকে ঠান্ডার দিকে তাপ যায়, তাই না? কিন্তু রেফ্রিজারেটরে কাহিনী ঘটে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে তাপ যায়। তার মানে যেহেতু আমরা উল্টা প্রসেস ঘটাচ্ছি, এই কারণে আমাদের বাইরে থেকে এখানে একটা কাজ করতে হয়। এই যে বাইরে থেকে কাজ, যেটাকে আমরা ডাব্লিউ বলতেছি, এই ডাব্লিউ পরিমাণ কাজ যে করে তাকে বলা হয় হইতেছে আমাদের কম্প্রেসর, ঠিক আছে? এবং এই কম্প্রেসরটাকে আমরা এখানে একটা এক্সটার্নাল এজেন্ট বা বাহ্যিক বল বা বাহ্যিক একটা কিছু একটা, মানে বাহ্যিক এজেন্ট বা বহিস্থ এজেন্ট হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে? তো এখন আমরা যদি একটু পড়ে যাই, সেটা কিরকম? যে তাপ ইঞ্জিনে সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হয়। আমরা যখন কার্নো ইঞ্জিন নিয়ে পড়ছি, আমরা দেখছি যে কার্নো ইঞ্জিন নিজে ডাব্লিউ পরিমাণ কাজ করতো, তাই না? পরিবেশ থেকে তাপ গ্রাহক থেকে, তাপ উৎস থেকে, মাই ব্যাড, তাপ উৎস থেকে সে Q1 পরিমাণ তাপ নিত, অ্যান্ড ওই তাপটা নেওয়ার পরে সে ডাব্লিউ পরিমাণ কাজ নিজে পরিবেশের উপরে করতো, অ্যান্ড সাথে Q2 পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দিত, তাই না? পরিবেশে ছেড়ে দিত মানে তাপ গ্রাহকে ছেড়ে দিত, তাই না? মানে কার্নো ইঞ্জিন নিজে কাজ করতো। হিট ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন আমরা দেখছি এরা নিজে কাজ করে, কিন্তু রেফ্রিজারেটরের উপরে কাজ করে। কাজ করে কে? এর উপরে কাজ কে করে? কাজ করে হচ্ছে আমাদের এই যে কম্প্রেসর, ঠিক আছে? এই কারণে আমরা ছোট্ট ফ্রিজের নিচে একটা খেয়াল করবা, কালো রঙের একটা পাওয়া যেত আগে, এখন কালার চেঞ্জ হয়ে গেছে আই গেস। তো কালো রঙে আই গেছে আসে, ছোট্ট একটা কালো রঙের ডিব্বা থাকে, এটাকে বলা হয় কম্প্রেসর, ঠিক আছে? আমি ছবি টবি সবই দেখাবো। তো রেফ্রিজারেটরের উপরে, এখানে আমরা রেফ্রিজারেটরটাকে সিস্টেম বলতেছি, ঠিক আছে? তো এই সিস্টেমের উপরে কাজ করা হয়, তার মানে এই যে কাজ যেটা ডাব্লিউ পাবো, এই ডাব্লিউ ভ্যালু কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম মানে সবসময় নেগেটিভ পাবো। কারণ কি? কারণ সিস্টেমের উপরে কাজ সম্পাদিত হচ্ছে তাই, ঠিক আছে? আচ্ছা, তো শীতল বস্তু থেকে তাপ উষ্ণ বস্তুতে পরিবহন করা হয়। এই যে উল্টা প্রক্রিয়াটা, এটা করতে আমাদের বাইরে থেকে একটা যান্ত্রিক শক্তি ডাব্লিউ ব্যয় করতে হয়, যেটা মাত্র বললাম। এই ডাব্লিউটা ব্যয় করে কে? কম্প্রেসর। এই কম্প্রেসরকে আমরা বলি হচ্ছে বহিস্থ এজেন্ট। এবং এই যে ব্যবস্থাটা, এটাকে আমরা বলি হিট পাম্প। এর আগেরটাকে আমরা বলতাম হিট ইঞ্জিন, মানে যেটা স্বয়ংক্রিয়ভাবে নিজে কাজ করতেছে, মানে ডাব্লিউ পরিমাণ কাজ নিজে করতেছে ইঞ্জিনটা। বাট এখানে যেহেতু আমরা যে কাইন্ড অফ এটার উপরে কাজ করা লাগে, কাইন্ড অফ এটা পাম্প, মানে উল্টা দিকে পাম্প করে, দ্যাটস এটার নাম দেওয়া হয় রেফ্রিজারেটরের এই ব্যবস্থাটাকে বলা হয় হিট পাম্প, ঠিক আছে? তো এবার আসো আমরা একটু দেখি যে রেফ্রিজারেটর কীভাবে কাজ করে। আমরা আরও সুন্দর করে এটা ব্যাখ্যা দিয়ে দেখাবো, বাট তারপরেও এটা একটু জাস্ট মানে ফিজিক্সের ভাষায় না বুঝে আমরা আসলে একটু বাংলা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো রেফ্রিজারেটর ভাই এক্স্যাক্টলি আছে কী কী সেটা আগে বোঝা আমাদের জরুরি। তুমি যদি একটু খেয়াল করো, এই যে রেফ্রিজারেটরটা নিচে এই যে বলছিলাম যে কালো ডিব্বাটা, আগে তুমি এটা বুঝো যে ছবি কোনটা। ছবিটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডোর, এটা হচ্ছে ডোর, মানে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিছনটা হচ্ছে ব্যাক সাইড, মানে রিয়ার সাইড, ঠিক আছে? মানে এই যে দরজা দেখা যাচ্ছে, দরজার হাতল, ভিতরে খাবার, এই পাশে ওই যে পিছনে দেখবে রেফ্রিজারেটরের পিছনে যেখানে জেনারেলি ময়লা জমে থাকে, পিছনে কিছু কয়েল টয়েল, তার কুণ্ডলি, কিছু পেঁচানোর জিনিসপত্র থাকে, ঠিক আছে? তো হচ্ছে পিছনে, এটা হচ্ছে সামনে। তার মানে রেফ্রিজারেটরের সাইডটা যে কোনো একটা সাইড, মানে যদি এরকম দাঁড়াও তুমি, যদি এইভাবে করে যে দরজাটা ধরো, একটা সাইড যদি স্বচ্ছ হয়ে যাইতো, মানে স্বচ্ছ ট্রান্সপারেন্ট হইতো, তুমি ভিতরে খাবারগুলো দেখতে পাইতা, এই আর কি, খাবার তাকগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন আসো যে রেফ্রিজারেটর এক্স্যাক্টলি কম্পোনেন্ট কী কী আছে। প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের কম্প্রেসার, এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট। কম্প্রেসার কে ভাই? কম্প্রেসার হচ্ছে বাহ্যিক এজেন্ট, ঠিক আছে? এইটা সেকেন্ড যে জিনিসটা তুমি পাবা সেটা হচ্ছে একটা ঘনীভবন কয়েল, যেটাকে ইংলিশে আমরা লিখছি এখানে কনডেন্সার কয়েল। মানে ঘনীভবন কয়েল মানে কি ভাই? ঘনীভবন মানে কি? ঘনীভবন মানে গ্যাসটাকে সে তরল করে, ঠিক আছে? এইটুক জাস্ট বুঝো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি একটা এক্সপ্যানশন ডিভাইস, ঠিক আছে? এটার বাংলা হচ্ছে সম্প্রসারক বাল্ব। কাজগুলো একদম ব্যাখ্যা করে বোঝাবো, ঠিক আছে? তারপরে আছে একটা হচ্ছে গিয়ে ইভ্যাপোরেটর কয়েলস, মানে হইতেছে গিয়ে বাষ্পীভবন কুণ্ডলী। মানে বাষ্পীভবন কুণ্ডলী মানে কি? যে ঘনীভবন কুণ্ডলীর উল্টা জিনিস কি ভাই? এটা হচ্ছে বাষ্পীভবন মানে তরল থেকে গ্যাস করে, ঠিক আছে? এই তাহলে একটা কম্পোনেন্ট কম্প্রেসার, 2 নম্বর কন্ডেন্সার কয়েল, 3 নম্বর এক্সপেনশন ভালভ, 4 নম্বর হচ্ছে ইভ্যাপোরেটর কয়েলস, ঠিক আছে? এই হচ্ছে রেফ্রিজারেটর। এখন রেফ্রিজারেটরের যে সিস্টেমটা আমরা বলি, যেমন কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যেটাকে আমরা সিস্টেম বলতেছিলাম, মানে সিলিন্ডারের মধ্যে যাচ্ছিল, ওইটাকে আমরা কি বলতাম? ওইটাকে আমরা বলতাম আদর্শ গ্যাস, তাই না? কার্যনির্বাহী বস্তু যেটা ছিল ওটাকে আমরা আদর্শ গ্যাস বলতাম, এবং ওইটাকেই আমরা সিস্টেম হিসেবে ট্রিট করতাম। তো রেফ্রিজারেটরের ভিতরে, রেফ্রিজারেটরটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সিস্টেম। বাট আমরা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, এটার ভিতরে আমরা একটা তরল ইউজ করব। এই তরলটার নাম হইতেছে গিয়ে আমাদের শীতায়ক, ঠিক আছে? শীতায়ক, ইংলিশে বললে রেফ্রিজারেন্ট, এটা হচ্ছে শীতায়ক। তো এখন আমি তোমাকে জাস্ট ফিজিক্সের ভাষায় না একটু বাংলায় বোঝাই দিচ্ছি কাহিনীটা কি হইতেছে। তো তুমি এইখান থেকে চিন্তা করো, এই যে এক্সপেনশন ভাল্ব বা হইতেছে সম্প্রসারক যে বাল্বটা, এখানে মনে করো আমাদের এই শীতায়কটা আছে। তো প্রথম অবস্থায় শীতায়কটা আছে লিকুইডে। কি আকারে আছে ভাই? শীতায়কটা আছে
লিকুইডে। এবার একটু ফ্লোটা খেয়াল করবো, আমার কলমের কালিগুলো একটু খেয়াল করবা, তাহলে বুঝে যাবে। তো শীতায়কটা এখান থেকে কি করলো, সেইভাবে করে যায় এই যে বাষ্পীভবন কুণ্ডলিতে ঢুকলো। এখন যেই মুহূর্তে সে বাষ্পীভবন কুণ্ডলিতে ঢুকছে, এবার কি করবে, এই যে আমাদের কম্প্রেসারটা ছিল না, এই কম্প্রেসারের কাজ কি জানো, ও শুধুমাত্র চাপ বাড়াইতে পারে, ও চাপ কমাইতে পারে, ঠিক আছে, এটার থ্রুতেই ও কাজ করে। আমরা যে বলছি কম্প্রেসার ডাব্লিউ পরিমাণ কাজ করে, এটার থ্রুতেই ও কাজটা করে। তো যখন এখানে ঢুকে গেল, প্রথমতই কম্প্রেসার যে কাজটা করবে, কম্প্রেসার 1 নাম্বার ক্ষেত্রে যেটা করবে সে হচ্ছে চাপটা কমায় দিবে। এখন কথা হচ্ছে চাপ কমায় দিলে কি হবে, তোমরা হয়তো এই থিওরিটা অনেকে জানো বা অনেকে জানো না, বা এটা একটু যদি তুমি চিন্তা করো তাহলে বুঝে যাবে। মনে করো তোমার একটা আবদ্ধ একটা জায়গা আছে, আবদ্ধ জায়গার উপরে বাইরে থেকে তুমি ফোর্স দিচ্ছ বা চাপ দিচ্ছ। এখন কোনো কারণে তুমি যদি বাইরে থেকে চাপ দেওয়াটা কমায় দাও, তাহলে ভিতরের গ্যাসগুলো, মানে আবদ্ধ জায়গায় যদি গ্যাস থাকে, ওই গ্যাসগুলোর অণুগুলার ছোটাছুটি বৃদ্ধি পাবে। বা ভিতরে গ্যাস না, ধরো তরলে ছিল, তো তরলের অণুগুলোর ছোটাছুটি বৃদ্ধি পাবে। ছোটাছুটি বৃদ্ধি পাইলে কি হবে, তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। তুমি জানো যে যদি তরলের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে ও কি হয়, আস্তে আস্তে গ্যাসিয়াস হয়ে যায়। ক্লিয়ার? তাহলে চাপটা যে কমে গেল, ঠিক আছে, তাহলে কি হইলো ভাই, ওই চাপ কমে যাও। মনে করো একটা বক্সের ভিতরে কিছু জিনিস ছিল, তুমি বাইরে থেকে ফোর্স মানে চাপ দিচ্ছিলা, প্রেসার দিচ্ছিলা, হুট করে চাপটা কমাই দিলে কি হবে, ভিতরের অণুগুলো আরো বেশি মুভ করবে। বেশি মুভ করলে আমরা কি পাবো, লিকুইড টু গ্যাসিয়াস পাবো। তাহলে যে চাপটা যখন কমাই দিলে, তখন আমাদের এই যে শীতায়ক ছিল, এই শীতায়ক লিকুইড থেকে গ্যাসিয়াস ফরম্যাটে চলে যায়। ঠিক আছে, কি হইলো ভাই, শীতায়কটা লিকুইড থেকে গ্যাসিয়াস ফরম্যাটে চলে গেল। ঠিক আছে, তাহলে এই যে এইখানে এই যে ইভাপোরেশন কয়েল নামেই বুঝতে পারতেছো, বাষ্পীভবন কুণ্ডলী, তো মানে বাষ্প হবে, তাই না? তাহলে শীতায়কটা লিকুইড থেকে কি হইলো ভাই, গ্যাসিয়াস হয়ে গেল। এইবার এখানে হচ্ছে ক্যাচটা, ও যখন লিকুইড থেকে গ্যাসিয়াস হইতেছে ভাই, তখন ওর কিন্তু এখানে একটা ভৌত অবস্থার পরিবর্তন ঘটতেছে, তাই না? ভৌত অবস্থার পরিবর্তন ঘটার জন্য একটা তাপের দরকার পড়ে। তাপটার নাম কি ছিল মনে করো তো, সুপ্ত তাপ। তাহলে তার একটা সুপ্ত তাপের দরকার আছে। এই সুপ্ত তাপটা সে কোথা থেকে সংগ্রহ করবে? খুবই বেসিক লজিক, ভিতরে খাবার আছে, এই যে ভিতরে খাবার আছে, সেই খাবার থেকে Q2 পরিমাণ, খাবার থেকে Q2 পরিমাণ সুপ্ত তাপ গ্রহণ করে। কেন? এই যে তার কনভার্সনটার কারণে। ঠিক আছে, খাবার থেকে সে Q2 পরিমাণ তাপ গ্রহণ করলে, তাহলে কি লিখবো আমরা, এই শীতায়কটাই কিন্তু আমাদের সিস্টেম। ঠিক আছে, এই শীতায়ক বা সিস্টেমটা কি করলো, খাবার থেকে, খাবার মানে হচ্ছে ভিতরের পরিবেশ, ঠিক আছে, তাহলে খাবার থেকে কি করলো, Q2 পরিমাণ তাপ গ্রহণ করলো। আচ্ছা, সিস্টেম যখন তাপ গ্রহণ করে সেটা আমরা কি বলি, পজিটিভ বলি না? তাহলে Q2 প্লাস লিখলাম, তাহলে তুমি বুঝলা যে সে গ্রহণ করলো। মনে আছে কান্নর ক্ষেত্রে কিন্তু এই Q2টা বর্জন করে, এখানে Q2 গ্রহণ করছে, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস পাইছি, উল্টা প্রসেস। ঠিক আছে, এবার Q2 পরিমাণ তাপ যখন সে খাবার থেকে গ্রহণ করলো, এই যে ভিতরের প্রকোষ্ঠ, এই যে খাবার যেটাকে আছে, এটাকে অনেকগুলো নাম দেওয়া যায়। অনেকে খাবার বলবে, অনেকে বলবে ভিতরের প্রকোষ্ঠ, অনেকে বলবে রেফ্রিজারেটরের ভিতর, আবার এটার আরও একটা সুন্দর নাম হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ। ঠিক আছে, তাহলে এই যে ঠান্ডা প্রকোষ্ঠটা হয়, ভিতরের যে ঠান্ডা প্রকোষ্ঠ খাবারের এই জিনিসটা, এবার ওর কি হবে, ভিতর থেকে যখন তাপ চলে গেছে, খুব স্বাভাবিকভাবে এই ভিতরের তাপমাত্রা যে টি, ওই তাপমাত্রাটা কমবে। তাপমাত্রাটা কমে নতুন একটা তাপমাত্রা আসবে, সেটা হচ্ছে T2। তাহলে কি হলো, এটা হওয়ার কারণে কি হলো, তাপমাত্রাটা কমলো, ভিতরের তাপমাত্রা কমে গেল, এবং কমে নতুন তাপমাত্রা পাইলাম আমরা T2। তাহলে এই যে আর একটা পরিচয় পাইলাম, T2 তাপমাত্রাটা কি ভাই, T2 তাপমাত্রা হচ্ছে গিয়ে বেসিক্যালি ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা। খেয়াল করছে, এই যে আমাদের রেফ্রিজারেটরের উদ্দেশ্য কি ছিল, খাবার ঠান্ডা করা। সো এর অলমোস্ট ডান। তুমি দেখো খাবার কিন্তু সুপ্ত তাপটা এই যে সিস্টেমকে বা রেফ্রিজারেন্টকে বা শীতায়ককে দিয়ে দিছে যখন, তখন কিন্তু সে নিজে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিছে এবং ওই শীতায়ক গ্রহণ করছে। দ্যাটস ওয়াই সিস্টেম যেহেতু গ্রহণ করছে প্লাস, এবং সে যখন এই তাপটা ছেড়ে দিছে, মানে খাবার যখন ছেড়ে দিছে, তখন এই ভিতরের মানে খাবারের তাপমাত্রা কিন্তু কমে T2 হয়ে গেছে। ঠিক আছে, এটুকু পাইলাম। আচ্ছা, এইবার এই কুণ্ডলীটা একটু খেয়াল করো, আবার পেনটা খেয়াল করে যে এখানে কিন্তু সে কি আকারে আছে বলো তো, এখানে কিন্তু সে গ্যাসিয়াস আকারে আছে এখন, তাই না? তো এই যেভাবে করে যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার পরে এইভাবে যাওয়ার পর এই যে নিচের দিকে চলে আসলো, খেয়াল করছো, এই যে নিচের দিকে আসার পর এইবার সে ঢুকলো কম্প্রেসারে, এইবার কম্প্রেসারে যখন ঢুকবে, এগুলো একটু মুছে দিই, ঠিক আছে, এবার সে যখন কম্প্রেসারে ঢুকতেছে ভাই, কম্প্রেসারে ঢুকলে যে খেয়াল করে যে এখানে এখন আসেও, এখানে কম্প্রেসারে যখন ঢুকবে, এবার কম্প্রেসার আগে যেই কাজটা করছিল, এবার এক্স্যাক্টলি তার উল্টা কাজটা করবে, উল্টা ঘটনাটা ঘটাবে। কি করবে, সে এবার চাপটা বাড়ায় দিবে। এবার তুমি আমার একটু বলো তো কি ঘটবে, যদি বাইরে থেকে চাপ কমায় দিলে, বাইরে থেকে চাপ যদি আমরা কমায় দিই, তাহলে যদি অণুর ভিতরে মুভমেন্টটা বাইরে যায় এবং ওইগুলো যদি লিকুইড থেকে গ্যাসিয়াস হয়ে যায়, তাহলে খুব স্বাভাবিক বাইরে থেকে যখন আমি চাপটা আরও বাড়ায় দিব, অণুর মুভমেন্ট বা গতিশক্তিগুলা কমে যাবে। কমে যাওয়া মানে কি, গ্যাসের অণুর গতিশক্তি কমে যাওয়া মানে কি, আস্তে আস্তে কী হবে, লিকুইডের ফর্মেশন আসবে। তাহলে এইবার শীতায়কটা কী করবে, ছিল কিন্তু গ্যাসিয়াস, খেয়াল করছে এখানে কিন্তু গ্যাসিয়াস, আগে লিকুইড ছিল, এখানে লিকুইড ছিল, দেন এই জায়গাটাতে হয়ে গেল গ্যাসিয়াস।
ওই গ্যাসিয়াস যায় এখানে আসছে কিন্তু গ্যাসিয়াস আকারে। এবার এই গ্যাসিয়াস এই ফরম্যাটটা এখনও শীতায়কটা এখন লিকুইড ফরম্যাটে যাবে। মজার আরও একটা ঘটনা ঘটতেছে, এই যে লিকুইড ফরম্যাটে যাবে, ও যখন লিকুইড ফরম্যাটে যাবে তুমি একটু খেয়াল করো, লিকুইড টু গ্যাসিয়াস গেলে সে যদি সুপ্ত তাপ গ্রহণ করে, তো গ্যাসিয়াস টু লিকুইড গেলে কী হবে, সে সুপ্ত তাপটা বর্জন করে দিবে। খুবই স্বাভাবিক, উল্টা প্রসেস। তাহলে এইখানে এই ঘটনাটা ঘটছে কই, কম্প্রেসারে। তো এবার এখান থেকে সে যখন এই লাল কুণ্ডলীটাতে আসবে, যে আমার কলম অনুযায়ী এখানে যখন আসবে, এই পয়েন্টে এই জায়গাটাতে যখন সে থাকবে, এটার নামই দেওয়া হয়েছে কি ভাই, এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে কনডেন্সার কয়েল বা ঘনীভবন কয়েল। তার মানে সে গ্যাসিয়াস থেকে লিকুইড হবে। তো এইখানে সে কী করবে, সুপ্ত তাপটা বর্জন করে দিবে। তাহলে সুপ্ত তাপটা কই বর্জন করতেছে ভাই, খেয়াল করে, এটা কিন্তু বাইরে চলে আসছে, পরিবেশের বাইরে সে এবার Q1 পরিমাণ তাপ বর্জন করবে। দ্যাটস ওয়াই মাইনাস দিলাম, দ্যাটস ওয়াই আমরা মাইনাস দিলাম। আচ্ছা, মাইনাস দিলাম। তাহলে এবার কি করবে, সেইখানে ওই সুপ্ত তাপটা বাইরে বর্জন করে দেবে। তাহলে কি ঘটবে ভাই, এই যে আমাদের যে Q1 পরিমাণ তাপ বর্জন করবে, দ্যাটস আমরা এখানে একটা মাইনাস দিলাম। কেন, কারণ সিস্টেম বর্জন করে দিচ্ছে। এবার খেয়াল করো তো ভাই, Q1 পরিমাণ তাপ যখন সে সিস্টেম থেকে বাইরে বের হয়ে যাবে, মানে এই যে পরিবেশ, এই যে এই পিছনে এগুলো সব তো পরিবেশ, এই পরিবেশে যখন Q1 পরিমাণ তাপ চলে যাবে, এবার কি হবে, পরিবেশের তাপমাত্রাটা বেড়ে যাবে। তাহলে পরিবেশের তাপমাত্রা এবার ক্যাপিটাল টি যদি আমরা বলি, এই কী হবে, টি কী হবে ভাই, টি বেড়ে যাবে। টি বেড়ে কী হবে, নতুন তাপমাত্রা T1 হবে। এই কারণে ফ্রিজের বাইরে তুমি সবসময় একটা গরম ফিল করো এবং ফ্রিজ খুললে ভিতরে ঠান্ডা থাকে। দ্যাটস ওয়াই এইবার কী হবে ভাই, এই যে Q1টা সিস্টেম ছেড়ে দিল, মাইনাস মানে বর্জন করলো। এবার কী হবে, বাইরের পরিবেশের, এই যে পরিবেশের বা বাইরের পরিবেশের তাপমাত্রা বাড়বে। বাড়ার পরে কি হবে ভাই, নতুন তাপমাত্রা হবে T1। আরও একটা পরিচয় পাওয়া গেল, T1 কি ভাই, বাইরের বা পরিবেশের তাপমাত্রা। তো এই হইতেছে গিয়ে ভাই তোমার রেফ্রিজারেটরের হোল কনসেপ্ট বা হোল কার্যপ্রণালী। এবং তারপরে এখান থেকে আসার পর সে আবার এক্সপেনশন ভালভে আসলো। এই অবস্থায় তার ফরমেশন কি খেয়াল করে, এখানে কিন্তু গ্যাসিয়াস হয়েছে, তাহলে আবারও সে গ্যাসিয়াস আকারে আসছে। সরি, গ্যাসিয়াস ছিল, এখানে কি ছিল, এখানে কি হলো, লিকুইড হলো না। তো এখানে কিন্তু আবার সে লিকুইড ফরম্যাটে আসছে। আবার ঠিক একই, দেখো এই যে আবার লিকুইড পাইছো, আবার ঠিক একই চক্র চলতে থাকবে। তো এখানে একটা ঝামেলা আছে, এই চক্র যদি চলতে থাকে, একটা পর্যায়ে যেটা ঘটবে যে ভিতরে প্রচুর ঠান্ডা হয়ে যাবে, বাইরে প্রচুর গরম হয়ে যাবে। খুবই স্বাভাবিক, কারণ কন্টিনিউয়াসলি সে Q2 পরিমাণ তাপ ভিতর থেকে নিচ্ছে, Q1 পরিমাণ তাপ বাইরে ছাড়তেছে, শীতায়ক। এই প্রসেসটাকে বন্ধ করতে হলে কি করতে হবে, খুব স্বাভাবিক, আমাদের এখানে ইলেকট্রিসিটিটা অফ করতে হবে। এখন প্রতিবার তো আমরা যে সুইচ অফ করব না, এই কারণে এখনকার আধুনিক রেফ্রিজারেটরগুলোতে ভিতরে একটা ছোট্ট স্বয়ংক্রিয় সুইচ দেওয়া হয়, মানে অটোমেটিক, যেটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় যখন ভিতরে, তখন এটা অটোমেটিক্যালি সুইচটা অফ করে দেয়, মানে অটোমেটিক্যালি ফ্রিজটা অফ হয়ে যায়। তাহলে কী হয়, ভিতরে এই যে কম্প্রেসারে বিদ্যুৎ প্রবাহ যখনই অফ হয়ে গেল, তাহলে ওর কাজটা থামাই দিল, যার কারণে কী হলো, এই যে অতিরিক্ত ঠান্ডা হচ্ছিল এটা মানে সাময়িকভাবে অফ থাকে। তুমি খেয়াল করো, হুট করে রেফ্রিজারেটর একটু টিক করে সাউন্ড হয়, এই সুইচটার নাম দেওয়া হয় থার্মোস্ট্যাট। ঠিক আছে, তো এই হইতেছে ভাই তোমার ডিটেইল রেফ্রিজারেটর। ঠিক আছে, আমি পুরো জিনিসটা তোমাকে বোঝানোর ট্রাই করছি। যদি এই প্রসেসটা বুঝাতে থাকো, তোমার এখানে কিছু আটকানোর কিছু নাই। আমি জানি না শুরুতে এখানে আমি কতটুকু বলছি কিনা, আমি এখানে হয়তো একটু আটকে গেছিলাম একটা জায়গায়, তোমাদেরকে মানে ডাবল জিনিসটা বুঝাতে যায়, বাট তাও আমি একটু বলে রাখি। দেখো, এই যে আমি বললাম যে চাপ কমাইলে কেন লিকুইড টু গ্যাসিয়াস হয়, এটা আমি আরও একটা বার বলে রাখি। সেটা হচ্ছে, দেখো, তুমি যখন বাইরে থেকে চাপ দিয়ে ধরে রাখছো কিছু একটা জায়গাকে, এখন হুট করে চাপটা কমাই দিছো, চাপটা কমাই দিলে কী হবে, ভিতরের অণুগুলার মুভমেন্ট বেড়ে যাবে। অণুগুলার মুভমেন্ট বেড়ে যাওয়া মানে কি, ওর গতিশক্তি বাড়বে, ছোটাছুটি বাড়বে, তাহলে ওই লিকুইডটা কী হবে, গ্যাসিয়াস হবে। তার মানে চাপ কমাই দিলে কি হইলো, ওর মুভমেন্ট বাড়লো, লিকুইডটা হয়ে গেল গ্যাসিয়াস, কারণ গ্যাসের অণু বেশি মুভ করে। একইভাবে চাপ বাড়াইলে কেন গ্যাসিয়াস টু লিকুইড হয়, কারণ তুমি যখন চাপটা বাড়াই দিচ্ছ, তখন ওর মুভমেন্টগুলো, ভিতরকার অণুগুলোর মুভমেন্টটা কমে গেল। কমে যাওয়া মানে কি, গ্যাসের অণুর গতিশক্তি কমে যাওয়া মানে কি, আস্তে আস্তে তরল হচ্ছে। এই যে মেইন কাহিনী, এইটাই হলো মেইন কাহিনী। এই চাপ বাড়া কমার কাজটাই তো করে কম্প্রেসার। আর এই অবস্থাতেই এই যে তোমার তাপ গ্রহণ হয়, একবার বর্জন হয়। ঠিক আছে, তো হইতেছে তোমার রেফ্রিজারেটরের ভাই A to Z বেসিক কনসেপ্ট। এখন এটাকে আমরা একটু সুন্দর করে লিখছি। আমি জানি এই জিনিসটা প্রথমে দেখাইলে তোমার একটু বোরিং লাগতো, দ্যাটস একটু পরে আসলাম, আমরা একটা রিডিং পড়ে যাবো। ঠিক আছে, এবার একটু দেখে যাবো কি হইলো। সম্প্রসারক বাল্ব কোনটা ভাই, এই যেখানে একটা চিত্র আছে, এই দেখো, এই যে সম্প্রসারক বাল্ব। ঠিক আছে, এই সম্প্রসারক বাল্ব থেকে শীতায়ক বা রেফ্রিজারেন্ট, ওর অবস্থা কী ভাই, এই যে লিকুইড, এই শীতায়ক বা সম্প্রসারক কী হলো, এই যে এখান দিয়ে ঢুকলো, এখানে ঢুকলো, প্রবেশ করলো। ঠিক আছে, বাষ্পীভবন কুণ্ডলিতে প্রবেশ করলো, এই যে বাষ্পীভবন কুণ্ডলী, এই যে এই জিনিসটা বাষ্পীভবন কুণ্ডলী। ঠিক আছে, এখানে প্রবেশ করলো। প্রবেশ করার পর এবারে যে কম্প্রেসারটা, এই যে নিচের কম্প্রেসারটা, ও কী করলো, চাপটা কমায় দিল। চাপ কমাই দিলে কি হবে, চাপ কমাই দিছে, তাহলে কি হবে, অণুর মুভমেন্ট বাড়বে। তাহলে আমাদের এই যে লিকুইড রেফ্রিজারেন্ট শীতায়কটা এল লেখা, ও কী হবে, লিকুইড থেকে এবার কী হবে, গ্যাসিয়াস হয়ে যাবে। এই ভিতরে এখন তাহলে কি হইলো, লিকুইড টু গ্যাসিয়াস কনভার্সন হইলো। এই যে লিকুইড থেকে গ্যাসিয়াস হইলো, তখন কি হইলো, এখানে একটা ভৌত অবস্থার যে পরিবর্তন ঘটলো, এইটার জন্য আমাদের সিস্টেম কিংবা শীতায়ক
একটা প্রয়োজনীয় সুপ্ত তাপ Q2 পরিমাণের একটা সুপ্ত তাপ যেটা তার প্রয়োজন, সেটা কোথা থেকে গ্রহণ করবে? খুব স্বাভাবিক, ভিতরের খাবার দাবার থেকে Q2 পরিমাণ সুপ্ত তাপ সে গ্রহণ করবে। যেহেতু সিস্টেম গ্রহণ করতেছে তাই আমি প্লাস দিলাম, তাহলে গ্রহণ করবে। এবার গ্রহণ করার পরে এই যে ভিতরের খাবার, যেটার আরেকটা নাম হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ বা অনেকে বলে রেফ্রিজারেটরের ভিতর, ঠিক আছে? এই ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা কি হবে এবার ভাই? ফ্রিজের ভিতরের তাপমাত্রা বা ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা কমে যাবে এবং কমে কি হবে ভাই? T2 হয়ে যাবে। তাহলে তাপমাত্রা কি হলো ভাই? T2 হয়ে গেল। তাহলে এই যে ভিতরটা কি হলো? তাপমাত্রা কমলো, মানে কি ঠান্ডা হয়ে গেল, তাই না? এবার কি হলো? এই যে এই পর্যন্ত আইসা এখানে আমাদের কি ছিল ভাই? লিকুইড টু গ্যাসিয়াস, মানে এখনো আমাদের শীতে একটা আছে গ্যাসিয়াস। এই যে গ্যাসিয়াস শীতে একটা এমনে ঘুরে নিচে এই যে কম্প্রেসারে আসলো, এখানে কিন্তু এখনো ও গ্যাসিয়াস আছে। এবারে যেই মুহূর্তে ওই যে কন্ডেন্সার কয়েলে ঢুকলো, এবার হলো উল্টা প্রসেস ঘটবে, যে এইটার উল্টা, লিকুইড টু গ্যাসিয়াস হয়েছিল এখানে, এবার গ্যাসিয়াস টু লিকুইড হবে। কি হলো দেখো, এই যে কই ছিল আমাদের? আচ্ছা, এবার এই ঠান্ডা শীতায়কে, যে শীতাক্ত ঠান্ডা, এবার কিন্তু গ্যাসিয়াস আছে, তাই না? যে আমরা তো তাই পাইলাম, যে লিকুইড টু গ্যাসিয়াস ছিল, এই যে গ্যাসিয়াস পাইলাম। এই গ্যাসিয়াস যে ইয়াটা শীতায়কটা, গ্যাসীয় শীতায়কটা যখন কম্প্রেসারে প্রবেশ করে তখন এবার কম্প্রেসার চাপটা বাড়াই দিবে। খুবই স্বাভাবিক, চাপ এখন বাড়াই দিলে কি হবে? অণুর গতিশক্তি বা মুভমেন্টটা কমে যাবে। তাহলে এই গ্যাসিয়াস শীতায়ক যেটা ছিল এখন এই কম্প্রেসারে যে ঘুরে আসলো গ্যাসিয়াস, ওর অণুর মুভমেন্ট কমে যাওয়া মানে কি এখন আস্তে আস্তে লিকুইড বা তরল হবে, তাই না? তাহলে এবার কি হবে? ফলে শীতায়ক গ্যাসীয় থেকে তরল অবস্থায় চলে যাবে, তাই না? লিকুইড হয়ে যাবে। এবং এই যে তরল হয়ে গেল, তাহলে এই অবস্থায় যখন সে লিকুইড টু গ্যাস গেছে, তার যদি সুপ্ততাপ গ্রহণ করতে হয়, তাহলে উল্টা প্রসেস, গ্যাসিয়াস টু লিকুইড যখন হবে তখন তার কি করতে হবে? সুপ্ততাপ বর্জন করতে হবে। তাহলে তার সুপ্ততাপটা সে এবার বাইরের পরিবেশে Q1 পরিমাণ সুপ্ততাপ বর্জন করে দিল। তাহলে এবার সে Q1 পরিমাণ সুপ্ততাপ বাইরের পরিবেশে বর্জন করে দিল। যেহেতু সিস্টেম বা শীতায়ক বর্জন করছে, তাই আমরা এখানে মাইনাস দিলাম। তো এই যে Q1 পরিমাণ তাপ বর্জন করে দিল, এবার ফলে এই যে বাইরের সারাউন্ডিংয়ের যে তাপমাত্রাটা, বাইরে রেফ্রিজারেটরের বাইরে যে তাপমাত্রাটা, সেটা আবার কি হবে ভাই? তাপমাত্রা বেড়ে গেল এবং বেড়ে কি হইলো ভাই? T1 হয়ে গেল। তাহলে T1 কি পাইলাম? বাইরের পরিবেশের তাপমাত্রা। ক্লিয়ার? আচ্ছা, এবার শীতায়ক সম্প্রসারক বাল্বে পুনরায় প্রবেশ করে। এখন শীতায়ক যখন আসে, খেয়াল করে, এখন কিন্তু গ্যাসিয়াস টু লিকুইড, তাহলে শীতায়ক কিন্তু আবার এখন লিকুইড হয়ে গেছে। তো ও যখন সম্প্রসারক বাল্বে আসলো, শুরুতেও আমরা ওকে লিকুইড আকারেই নিছিলাম, এখনও কিন্তু আমরা আবারও হচ্ছে কি লিকুইড আকারেই পাইলাম। তার মানে পুনরায় প্রক্রিয়াটা চলতে থাকবে এবং এই চক্রটা চলতে থাকবে। এখন এই শীতলীকরণ প্রকোষ্ঠ যদি অতি ঠান্ডা হয়ে যায়, তখন একটা স্বয়ংক্রিয় সুইচ, থার্মোস্ট্যাট, বানানটা এখানে একটু ভুল আসছে, থার্ময়রেফ ওকার দন্তেশ ট জফল আকার ট, থার্মোস্ট্যাটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়, যেন জিনিসটা অটোমেটেড থাকে, ঠিক আছে, বেশি ঠান্ডা না হয়ে যায়। গেল। আর নিচে আরেকটা ক্লু দেওয়া, যে বাইরের চাপ কমে গেলে তরল বায়ুর ভিতরে গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে বাষ্পীভবন হয়। বাইরে থেকে যে প্রেশার যখন তুমি কমায় দাও, ভিতরকার তরলের মুভমেন্টটা বেড়ে যায়। প্রেশার কমলে ও বেশি ফ্রি হইলো, মুভমেন্টটা বাড়লে কি হইলো? গতিশক্তি বাড়লো, তাহলে সে কি হলো? তরল থেকে গ্যাস হয়ে গেল। এই হইতেছে তোমার রেফ্রিজারেটরের ভাই A to Z। যারা বুঝছো বুঝে গেছো, যারা এখনও বুঝো নাই ভাই, প্লিজ এইটুকু অংশ একটু রিপিট করে দেখো। আমি মনে হয় না এর থেকে বেশি ইলাবোরেট করে ব্যাখ্যা করে বোঝানো যায়, ঠিক আছে, আর ভাঙ্গায় বোঝানো যায়। গেল। তো এখন আমরা একটু রেফ্রিজারেটরের কার্য অপেক্ষক বাইর করার ট্রাই করবো, যেটাকে আমরা COP বলি, অথবা অনেকে এটাকে কে দ্বারা প্রকাশ করে। কার্য অপেক্ষক বেসিক্যালি হচ্ছে তোমার এই কর্মদক্ষতার সিস্টেমই, উপরে যাবে আউটপুট, নিচে আসবে ইনপুট। বাট এইখানে একটু খেলাটা বুঝতে হবে। রেফ্রিজারেটর আর কার্নো ইঞ্জিনের খেলাটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তুমি একটু বুঝো রেফ্রিজারেটরের ক্ষেত্রে কী করছে। রেফ্রিজারেটরকে, মানে রেফ্রিজারেটর যখন আমরা বলতেছি, তখন তুমি চিন্তা করবা এখানে আমরা বেসিক্যালি যখন আমরা কার্নো ইঞ্জিন নিয়ে বলি, তখন আমরা বেসিক্যালি কার্নো ইঞ্জিন বলতে কী বোঝাই? কার্নো ইঞ্জিনের আদর্শ গ্যাসটাকে বুঝি, তাই না? কার্যনির্বাহী বস্তুটাকে বুঝি। ঠিক একইভাবে রেফ্রিজারেটর যখন বলি, তখন তুমি বুঝে নেবে এটার সিস্টেমকে নিয়ে কথা বলতেছি বা এর শীতায়কটাকে নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো শীতায়কটা কী করলো ভাই? বাইরের ভিতরের খাবার থেকে Q2 পরিমাণ তাপ সে গ্রহণ করলো, মানে প্লাস দিলাম, গ্রহণ করলো, এবং একই সাথে এই কম্প্রেসরটাও তার উপরে W পরিমাণ কাজ করলো। এই দুইটা সমন্বয় করার পর তার মধ্যে যা হইলো, সেই পরিমাণ তাপটা সে এবার পরিবেশে ছাইড়া দিল। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তাহলে ভিতরের খাবার বা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে সে গ্রহণ করলো Q2 পরিমাণ তাপ, এবং কম্প্রেসার তার উপরে কাজ করলো। তার মানে তুমি কিন্তু ডাব্লিউর ভ্যালু যখন বের করবে, তখন কিন্তু এটা মাইনাস পাবা, আর Q2 কিন্তু প্লাস পাবা ভ্যালু যখন বের করবা, কারণ এই ডাব্লিউটা কিন্তু তার উপরে কাজ করা হয়েছে। তো সে ভিতরের খাবার থেকে বা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গ্রহণ করলো Q2 পরিমাণ তাপ, এবং কম্প্রেসার তার উপরে, মানে শীতায়কের উপরে বা সিস্টেমের উপরে বাইরে থেকে কাজ করলো W পরিমাণ। এইটা থেকে সে যা পাইলো, সেটা অনুযায়ী সে Q1 পরিমাণ তাপ পরিবেশে বাইর করে দিল। তাহলে এইটা হইতেছে তোমার এক্স্যাক্টলি ঘটনা। ইন দি এন্ড ফর্মুলাটা একই রকম থাকে, W ভ্যালু বের করলে Q1 মাইনাস Q2, ঠিক আছে? আমি পাশাপাশি কার্নো আর রেফ্রিজারেটর আলাদা করে দেখাবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা,
এখন এটা কার্য অপেক্ষক কেমনে বের করবো, উপরে আউটপুট নিচে ইনপুট। এবার খেয়াল করে এখানে আউটপুট কি ইনপুট কি, প্রথমে আসো ভাই ইনপুট জিনিসটা কি। ইনপুটটা হইতেছে বেসিকলি তুমি এই যে কম্প্রেসারটা ওর উপরে যে কাজটা করছে এইটা হইতেছে আমাদের ইনপুট, তাহলে ইনপুটে যাবে কি ভাই, কম্প্রেসার যে কাজটা করছে ডাব্লিউ, ক্লিয়ার। আচ্ছা আউটপুটে কে যাবে, আউটপুটে যাবে হইতেছে গিয়ে ও কি করছে, আমরা এখান থেকে কি চাই, রেফ্রিজারেটরের উদ্দেশ্য কি ভাই, রেফ্রিজারেটরের উদ্দেশ্য হইতেছে আমরা খাবার ঠান্ডা করতে চাই। তো খাবার কি পরিমাণ ঠান্ডা হয়েছে, Q2 পরিমাণ, তাহলে উপরে কি যাবে Q2, তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা Q2/W। ঠিক আছে, এখন এখান থেকে আরো ইলেবোরেট যেতে পারবা কিরকম, খেয়াল করো এই যে Q2, W মানে হচ্ছে Q1 মাইনাস Q2, তুমি একটু উল্টাই লিখতে পারো Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q2, একটা হোল ইনভার্স দিয়ে দিই, তাহলে উল্টানোতে কোনো পেইন হইল না আমাদের। ঠিক আছে, কাটাকাটি করলে কেমন পাবা, Q1/Q2 মাইনাস 1, এমনই তো আসে তাই না। তাহলে এখন তুমি জানো যে এইসবের ক্ষেত্রে যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে Q1/Q2 মানে T1/T2, তাহলে তুমি এখানে T1/T2 লিখতে পারতা, T1/T2 মাইনাস 1 হোল ইনভার্স 1, যদি ক্যালকুলেট করো উপরে চলে যাবে T2, নিচে আসবে T1 মাইনাস T2। ঠিক আছে, তো তুমি এটা বদলে আরও লিখতে পারতা, এই যে যেমন এটা পাইলা এখানে আরও লিখতে পারতা T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2, এই হইতেছে এটার কার্য অপেক্ষক। ঠিক আছে, ফর্মুলাটা বুঝাইলাম। তো এইবার আমরা যে কাজটা করব ভাই, একটা কার্নো ইঞ্জিন নিব আর একটা রেফ্রিজারেটর নিব, পাশাপাশি একটু তুলনা করার চেষ্টা করবো, দেখবো পুরো জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে আসো কার্নো ইঞ্জিন আর রেফ্রিজারেটরের পাশাপাশি একটা তুলনা হয়ে যাক।